কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাংক সমন্বয় বিবরণীর যে আমরা প্লেলিস্টটা তৈরি করছি তার তৃতীয় ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন নিয়ম শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে উভয় জের পদ্ধতি। ভাইয়া, এতদিন আমরা লাস্টের 2 দিন যে ম্যাথগুলো শিখেছি সেখানে দেখেছি যে শুধুমাত্র একটি বইয়ের জের দেয়া থাকে, তাহলে একে আমরা বলেছি একক জের পদ্ধতি, তাই না? এখন আমরা যেটা শিখবো সেটা উভয় জের পদ্ধতি। অর্থাৎ দেখেন, এই যে আমরা যে প্রশ্নটা নিয়েছি সে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি, সে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2024 সালে প্রশ্নটা আসছিল, এটা আমরা সলভ করব। এখানে দেখেন নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে এবং ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা দেয়া আছে। অর্থাৎ আমার ব্যাংক বইয়ের জেরও দেয়া আছে, নগদান বইয়ের জেরও দেয়া আছে। তাহলে দুইটা বইয়ের জেরই যখন প্রশ্নে দেয়া থাকবে একে আমরা বলবো উভয় জের পদ্ধতি। তাহলে এখন আমরা উভয় জের পদ্ধতিতে যে ম্যাথটা দেয়া আছে এটার দিকে একটু আমরা খেয়াল করি। ক নম্বরে বলেছে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম কি জিনিস? ক্রেডিট মেমোরেন্ডাম কি জিনিস মনে রাখতে হবে। ক্রেডিট মেমোরেন্ডাম মানে হচ্ছে নগদান বইয়ের ভুল। আচ্ছা, আমি একটু মেমোরেন্ডাম নিয়ে একটু আলোচনা করে দিই আপনাদেরকে। দেখেন, এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা মেমোরেন্ডাম বলে একটা জিনিস দেখি। কি দেখি? মেমোরেন্ডাম। হ্যাঁ, এই মেমোরেন্ডাম আবার দুই প্রকার। কয় প্রকার তার আগে বলে দিই। মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, ভার্সিটি অ্যাডমিশনে এবং এসএসসি পরীক্ষায় তো আসেই। সেটা হচ্ছে মেমোরেন্ডাম প্রস্তুত করে হচ্ছে ব্যাংক। কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে, ঠিক আছে? আচ্ছা, এখন মেমোরেন্ডাম হচ্ছে ভাইয়া দুই প্রকার। কয় প্রকার? মেমোরেন্ডাম হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। কি? ডেবিট মেমোরেন্ডাম। ওকে, আমি মেমো লিখলাম, সংক্ষেপে মেমো বলে। আর আরেকটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমো। ওকে, আচ্ছা। তো ডেবিট মেমো আর ক্রেডিট মেমো কোনগুলো জানেন? যেগুলো নগদান বইয়ের ভুল, অর্থাৎ নগদান বই যেগুলোকে অন্তর্ভুক্ত করেনি সেগুলো, ঠিক আছে, তাকে আমরা মেমোরেন্ডাম বলবো। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে যেই জিনিসগুলো নগদান বইতে কি করতে হয়, নগদান বইতে বিয়োগ করতে হয়। কি করতে হয়? ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় নগদান বইতে বিয়োগ করতে হয়, ঠিক আছে, বিয়োগ করতে হয়। ওকে, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় দুই পাশকে মেলাতে যে জিনিসগুলো আমরা নগদান বইতে কি করব, বিয়োগ করব, সেগুলোকে আমরা বলছি ডেবিট মেমোরেন্ডাম, ঠিক আছে? যেমন আমরা জানি ব্যাংক সার্ভিস চার্জ, যেটা অলরেডি ব্যাংক মাইনাস করে দিয়েছে, আমার নগদান বইতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এটাকে আমরা বলবো ডেবিট মেমোরেন্ডাম। ওকে, অর্থাৎ নগদান বইতে যেটা মাইনাস করে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয় সেটাই ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম জিনিসটা কি বুঝতেই পারছেন। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে যে জিনিসগুলো নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হয়। কি? নগদান বইয়ের জেরের সাথে কি করতে হয়? নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ক্রেডিট মেমোরেন্ডাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? দেখেন, এই জায়গায় যদি আমরা আসি, ঠিক দেখেন এই জায়গা থেকে মেমোরেন্ডামগুলো আমরা বুঝতে পারবো। দেখেন, নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হয়, এটাকে আমরা বলছি ক্রেডিট মেমোরেন্ডাম। কোনগুলো? এগুলো। হ্যাঁ, নগদান বইয়ের জের থেকে বিয়োগ করতে হয়, কোনগুলো? এগুলো। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ডেবিট মেমোরেন্ডাম, তাই না? এগুলো কি করি? নগদান বইয়ের জেরের সাথে যোগ করি, দ্যাট মিনস এগুলো কি আমাদের? এগুলো আমাদের ক্রেডিট মেমোরেন্ডাম। ওকে, আশা করি মেমোরেন্ডামের পার্থক্যটা আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে সেই কথা মোতাবেক আমরা যদি একটু প্রশ্নে চলে যাই, আজকের প্রশ্নে, সেখান থেকে একটু মেমোরেন্ডাম নির্ণয় করা শিখি। আমাদেরকে কি বলেছে? ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? যেগুলো নগদান বইয়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে একটু খুঁজে দেখি তো। দেখি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা এবং শেয়ার লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। ভাইয়া দেখেন তো, কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে। তাহলে ব্যাংক যদি আদায় করে তাহলে ব্যাংকের বইতে কি হয়েছে? প্লাস হয়েছে। তাহলে এখন আমাকে নগদান বইতেও কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এই যে আমরা কি বলেছি, নগদান বইতে যেগুলো কি হবে? যোগ হবে, সেগুলোই হচ্ছে কি? যেগুলো নগদান বইতে যোগ হবে সেটাকে আমরা বলছি ভাইয়া ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে এই যে 30,000 টাকা, তাই না, বিনিয়োগের সুদ আয় হিসাব, শেয়ার লভ্যাংশ আদায় করেছি, এটাও তাহলে আয়, যোগ করতে হবে। তাহলে এখানে 30, এখানে 10, 40,000 টাকা ক্রেডিট মেমোরেন্ডাম। এরপরে দেখি, 40,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা ব্যাংকের ভুল, তাহলে এটা মেমোরেন্ডাম হওয়ার কোনো প্রশ্ন আসে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন, যা নগদান বইতে লেখা হয়নি।
তাহলে দেখেন তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন করেছি। তাহলে উত্তোলন করলে কি হবে, ব্যাংকের টাকা কমে গেছে, সে কারণে আমার নগদান বইতেও কি করতে হবে, কমিয়ে দিতে হবে। তাহলে ব্যাংক থেকে এটা কমে যাচ্ছে, তাহলে ব্যাংক থেকে যদি কমে যায়, বিয়োগ করতে হয়, তাহলে আমরা তাকে ডেবিট মেমোরেন্ডাম বলি, তাই না? তাহলে এটাও আমার আসছে না। 10,000 টাকার জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, কে আদায় করেনি, ব্যাংক আদায় করেনি, দ্যাট মিনস ব্যাংকের ভুল। ব্যাংকের ভুল, মেমোরেন্ডাম হয় না, মেমোরেন্ডাম হয় অনলি নগদান বইয়ের ভুল। 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণরূপে লিখেছি, তাই না? নগদান বইতে আমরা কি লিখেছি, সম্পূর্ণ রূপে রেখেছি, রাইট? তাহলে নগদান বইতে যদি আমরা সম্পূর্ণ রূপে লিখি, তার মানে কি, লিখতে হবে আমাকে 19,000 টাকা, আমি লিখে ফেলেছি 20,000 টাকা, তার মানে নগদান বইতে কি করতে হবে, নগদান বইতে মাইনাস করতে হবে। তাহলে নগদান বইকে মাইনাস করলে এটাকে কি আমরা ক্রেডিট মেমোরেন্ডাম বলতে পারবো না, এটা হচ্ছে আমার কি মেমোরেন্ডাম, এটা হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডাম। ওকে, তাহলে এটাও আমার কিন্তু হচ্ছে না। তাহলে আমার এখানে ক্রেডিট মেমোরেন্ডাম কোনটা হবে, এই যে এটা, কোনটা, এই যে বিনিয়োগের সুদ 30,000, শেয়ার লভ্যাংশ 10,000, টোটাল কত, 40,000। তাহলে এই জিনিসটাই আমাকে লিখতে হবে, ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ দিয়ে আমি জাস্ট খালি শো করে দেখাই দিব, বিনিয়োগের সুদ 30, শেয়ার লভ্যাংশ 10, টোটাল 40,000 টাকা। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। ওকে ওকে, তাহলে দেখেন পরের প্রশ্নে আমাদের কি বলছে, উভয়জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে উভয়জের পদ্ধতি বা সংশোধিত জের পদ্ধতি, যেটাই বলুক না কেন, আমাদের যেহেতু দুইটা জের দেয়া আছে, আমরা সেভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন উভয়জের পদ্ধতিতে যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করব, সেখানে আমরা আগে একটু ছকটা টেনে নিই আগে। হ্যাঁ, তো ছকটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে, দেখি, আচ্ছা, এইভাবে একটু আমরা একটু বড় করে ছক টানবো। টানার পরে যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে আমরা একটা, আচ্ছা, এটা আগে, পরীক্ষায় কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে ছকগুলো করবেন আপনারা, বুঝছেন? পেন দিয়ে কিন্তু, পেন্সিল এবং স্কেল দিয়ে ছকগুলো করবেন অবশ্যই। তারপরে এখানে একটা টাকার ঘর হবে, হইল। আচ্ছা, এবার এটাকে আমরা একটু সমদ্বিখণ্ডিত, মানে দুই ভাগে ভাগ করি। আচ্ছা, করার পরে, আচ্ছা, টাকার ঘর তো দুইটা হবে, তাই না? হ্যাঁ, টাকার ঘর দুইটা হবে, একটু ছোট করে দিতে হবে। এখানে একটা টাকার ঘর হলো এই পাশে, এখানে একটা টাকার ঘর হইলো, এইভাবে একটু দিই। ওকে, আর এখানে একটা টাকার ঘর, দুইটা দুইটা করে টাকার ঘর, তো ছোট হয়ে গেছে, যাই হোক, চোখের মাপে। তো যাই হোক, এইভাবে আর কি আমরা ঘর করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা লিখি বিবরণ টাকা, টাকা, বিবরণ টাকা, টাকা, হয়েছে? আচ্ছা, এবার এই পাশে আমরা নগদান বইয়ের কাজ করব, এই পাশে আমরা ব্যাংক বইয়ের কাজ করব। ঠিক আছে, একসাথে করব, এর আগে যেটা করেছিলাম এখন আমরা একসাথে করব। দেখেন, নগদান বই অনুসারে ব্যাংক জমা 90,000 টাকা, তো আমরা এখানে লিখি নগদান বই অনুসারে ব্যাংক জমা কত টাকা, 90,000 টাকা, 2 নম্বর ঘরে লিখি, হইল? আচ্ছা, আর এই সাইডটা আমরা ব্যাংকের কাজ করব। এই যে দেখেন কি বলেছে, ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণী মানে পাস বই বা ব্যাংক বই, সেটি অনুসারে ব্যাংক জমা 1,23,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, এখানে হাতের লেখা খুবই খারাপ, কষ্ট করে একটু বুঝবেন। ডান, হইল 1,23,000, তাই না? হয়ে গেছে। এবার আমরা এখানে লিখব যোগ, ওই আগের মতোই। হ্যাঁ, একটু আঙ্গুল ফাঁকা দিয়ে এখানে লিখবো আমরা বিয়োগ। ঠিক সেম ভাবে এখানে আমরা লিখব যোগ, এখানে আমরা লিখব বিয়োগ। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু উভয় জের দেয়া আছে, তাহলে যে বইয়ের ভুল হবে সেই বইকে আমরা সংশোধন করব। যেমন আমরা যদি এই প্রশ্নটা দেখি, দেখেন কি বলেছে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা, শেয়ার লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক আদায় করেছে, তার মানে ব্যাংক প্লাস করেছে, এখন আমাকে কি করতে হবে, নগদান বইতে প্লাস করতে হবে। তো হাতে কি নগদান বই দেওয়া আছে না, তাহলে প্লাস করে দিব। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় আর লভ্যাংশ আদায়, তাহলে এখানে যোগ করি আমরা,
সংক্ষেপে আমি লিখলাম, হ্যাঁ জায়গা কম তো আমার, ব্যাংক কর্তৃক সুদ আদায়, হ্যাঁ 30,000 টাকা, আর লভ্যাংশ আদায় সেটা হচ্ছে 10,000। হয়েছে? এটা হচ্ছে নগদান বইয়ের সাথে যোগ করতে হবে। পরে যাই আমরা, দেখেন কি বলছে। 44,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থাপিত হয়নি। ভাইয়া চেক ইস্যু করেছি, ব্যাংকে উপস্থাপিত হয়নি, একে আমরা কি বলি? বকেয়া চেক বা অনুপস্থিত চেক, তাই না? এটা ব্যাংকের ভুল, ব্যাংক বই থেকে কি করি? মাইনাস করি। ভাইয়া ভুলে গেছেন? কোথায় থেকে আসছে এটা, আপনারা কি ভুলে গেলেন? দেখেন, এই যে দেখেন, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, অপরিশোধিত চেক বা অনুপস্থিত চেক বা ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক, তাহলে এটা কার ভুল? ব্যাংকের বইয়ের জের থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমি যে প্রশ্নটা সলভ করছি, দেখেন তো, আমি যে প্রশ্নটা সলভ করছি সেখানে কি ব্যাংকের বইয়ের জের দেওয়া আছে না? আছে না? তাহলে সেটা কি করব? বিয়োগ করে দিব। তাহলে লিখব ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি 44,000 টাকা, দিয়ে এই ব্যাংক বিবরণী থেকে মাইনাস করে দিব। তাহলে এই যে ব্যাংক বিবরণী বিয়োগ, তাহলে এখানে লিখি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, আপনারা আবার সংক্ষেপে লিখেন না, আমার জায়গা কম, বোর্ডে অঙ্ক করা কঠিন, এই কারণে লিখছি। হ্যাঁ, আপনাদের কিন্তু পুরাটাই লিখতে হবে। 44,000 টাকা। এরপরে আসি, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 40,000 টাকা উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক কিন্তু মাইনাস হয়ে গেছে, নগদান বইতে লিখিনি, তার মানে কি নগদান বইতেও মাইনাস করতে হবে। ভাইয়া হাতে নগদান বই আছে না? আছে, দ্যাট মিনস মাইনাস করে দেন। তাহলে ব্যাংক কর্তৃক উত্তোলন নগদানভুক্ত হয়নি 40,000 টাকা, এখান থেকে মাইনাস করে দেব। ব্যাংক উত্তোলন নগদানভুক্ত হয়নি, কত টাকা? 40,000 টাকা, সরি, ডান। এরপরে আসি, 10,000 টাকার জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ভাইয়া জমাকৃত চেক কে আদায় করেনি? ব্যাংক আদায় করেনি, দ্যাট মিনস ব্যাংকের ভুল, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি। ট্রানজিটে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট কার ভুল? ব্যাংকের ভুল। তাহলে এটা ব্যাংকের সাথে কি করব? যোগ করব। হাতে এই যে ব্যাংকের জের আছে না, যোগ করে দিব। ঠিক আছে? তাহলে জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, ব্যাংকের সাথে যোগ করব। কত ভাইয়া দেখেন তো? 10,000 টাকা, ডান। হয়েছে? 6 যাই, 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিখেছি। তার মানে দেখেন, বাট্টা করা মানে অতটুকু টাকা আমার কেটে নিবে, তাই না? তাহলে চেকটা ছিল কত টাকার? এটা হচ্ছে ব্যাংকের বই, এটা হচ্ছে নগদান বই। তো চেকটা ছিল কত, সরি প্রাপ্য বিলটা ছিল 20,000 টাকা, আমি যখন বাট্টা করেছি তখন 19,000 টাকায় বাট্টা করলাম না, তার মানে আমার ব্যাংকে যোগ হবে 19,000 টাকা। কিন্তু সেটা ভুল করে নগদান বইতে আমি সম্পূর্ণরূপে লিখেছি। সম্পূর্ণরূপে লেখা মানে কি? আমি নগদান বইতে 20,000 টাকায় লিখে দিয়েছি, তাই না? লিখতে হবে 19,000, আমি 20,000 লিখে দিয়েছি। তাহলে এটাকে সংশোধন করতে হলে কি করতে হবে? নগদান বই থেকে 1,000 টাকা বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখেন এপারে 19,000 হইলো, এপারে 19,000 হলো, মিলে গেল। তার মানে নগদান বইতে যে আমি 1,000 টাকা বেশি লিখেছি, এখন মাইনাস করে সেটাকে সংশোধন করে দিতে হবে। তাহলে আমরা লিখি বাট্টাকৃত বিল নগদান বইতে সম্পূর্ণরূপে লেখা হয়েছে, নগদান বই থেকে বিয়োগ। নগদান বইতে সম্পূর্ণ লেখা হয়েছে। কতটুকু সম্পূর্ণ লিখলাম? 20,000 মাইনাস 19,000, তাই না? তাহলে আমি পেয়ে যাব এই 1,000 টাকাকে আমরা মাইনাস করে দেব। শেষ। দেখেন আমাদের কিন্তু ম্যাথটা শেষ হয়ে গেল। ঠিক আছে, উভয়জের পদ্ধতি কিন্তু আরো সহজ। ওকে, তাহলে এখন আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে কত হয়? এখানে তো 10,000, তাহলে এটা ক্লোজ করে এখানে 10,000 লিখে দিলাম। তাহলে এখানে কত হইল? 1,33,000 হইল। এখানে 1,33,000 থেকে এখানে আমরা 44,000 টাকা, এটা মাইনাস ফিগারে আছে, মাইনাস করে দিই। তাহলে 1,33,000 থেকে আমরা যখন 44 মাইনাস করবো তাহলে কত থাকে দেখি তো? 89,000, অর্থাৎ 89,000 টাকা থাকে। ঠিক আছে, এই যে 89,000, এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার এই পাশে করে দেখি কত হয়। 30 আর 1 তাহলে কত? 40,000 টাকা, তাই না? তাহলে 90 আর 40 কত হয়? 1,30,000। আর এখানে 41,000 টাকা, এই দুইটা যোগ করলে তাহলে 41,000 টাকা আমরা বাদ দিব।
তাহলে আমরা যদি 1,30,000 থেকে 41 বাদ দিই তাহলে থাকে কত দেখি তো? 30 বাদ দিলে থাকে 1,00,000 আর 11, তাহলে 1,00,000 থেকে 11 বাদ দিলে এই পারেও থাকে 89,000 টাকা। দেখেন দুই পাশে কিন্তু মিলে যাবে। এই উভয়জের পদ্ধতিতে আপনার অঙ্ক হয়েছে কিনা এটা বোঝার ওয়ে হচ্ছে আমার অঙ্ক দুই পাশে কি হবে ভাইয়া? দুই পাশে মিলে যাবে, তাই না? তাহলে মিলে গেছে। আর উভয়জের পদ্ধতিতে আমাকে এই দুই পাশে লিখতে হবে সংশোধিত জের। কি লিখতে হবে? সংশোধিত জের লিখতে হবে এখানেও এবং এখানেও। হ্যাঁ, সংশোধিত জের লিখতে হবে। এই যে হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা উভয় জের পদ্ধতি বা সংশোধিত জের পদ্ধতি কিন্তু সলভ করে ফেললাম। ভাইয়া খুবই ইজি, ব্যাংক সমন্বয় বিবরণীকে আপনারা অনেক কঠিন ভাবেন, খুবই ইজি। আমি 4টা প্রশ্ন 4টা নিয়ম আমি সলভ করে দিচ্ছি, আপনারা এই রিলেটেড প্রশ্নগুলোই খালি জাস্ট দেখে যাবেন, কঠিন কোনো কিছু দেখার দরকার নাই। হয়তো ভাগ্যে থাকলে একটা কঠিন আসতে পারে, কিন্তু সেটা আসার সম্ভাবনা খুব মানে কম বললে চলে। এর ভেতরে আপনার পরীক্ষায় কমন পড়বে, আপনারা এগুলো বারবার দেখবেন। আর আমি মেন যে জিনিসটা বারবার বলছি ভাইয়া, এই জিনিসটার উপরে আপনারা দখল নিয়ে আসেন, তাহলে সম্পূর্ণ ম্যাথ আপনার মিলে যাবে, সেটা যেটাই হোক না কেন। তাহলে এই প্রশ্নে আরেকটা জিনিস বলেছে, আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। তাহলে প্রয়োজনীয় জাবেদা দিতে বলা মানে যেগুলো নগদান বইয়ের ভুল, নগদান বইতে যেগুলোকে আমরা প্লাস মাইনাস করে সঠিক করলাম তার জাবেদা দিতে হয়, ব্যাংকের ভুলের কোনো জাবেদা দিতে হয় না, ঠিক আছে? তাহলে এখন আমরা জাবেদা দিই। ওই আবারও বলছি ভাইয়া, জাবেদার ছক টেনে তারিখ বিবরণ টাকা টাকা করে আপনারা জাবেদা দিবেন। আমার যেহেতু সময় কম, আমি এমনি জাবেদা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ এত টাকা, শেয়ার লভ্যাংশ এত টাকা আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। এই যে দেখেন, নগদান বইতে লিখিনি মানে নগদান বইয়ের ভুল, এটার জাবেদা দিতে হবে। তাহলে আগে এতটুকু দিই, বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তাহলে ভাইয়া বিনিয়োগের সুদ যদি আদায় হয় তাহলে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তার মানে কি ব্যাংকের টাকা বেড়ে গেছে। তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে ডেবিট। ওকে, কত টাকা? 30,000 টাকা। আর বিনিয়োগের সুদ কি হিসাব? আমরা সকলে হয়তো জানি, যারা জানি না মনে রাখি, বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব। তাহলে আয় হইলে কি হয়? আয় বেড়ে গেলে ক্রেডিট হয় 30,000 টাকা, ঠিক আছে? এখানে কি বলেছে ব্যাখ্যার প্রয়োজন নাই? কিছু কিন্তু বলেনি, তার মানে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা দিব? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, শেষ। এই 2 নম্বরে আরো একটা জিনিস বলেছিল, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হলে কি হবে? ব্যাংকের টাকা বেড়ে যাবে। সেম ভাবে ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, আর লভ্যাংশ আদায় করেছে না, তাহলে লভ্যাংশ এই ক্ষেত্রে আপনার আয় হিসাব হবে। তাহলে লভ্যাংশ ক্রেডিট 10,000 টাকা। কি ব্যাখ্যা দিব? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, শেষ। তাহলে এটা ডান। 44,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থাপন হয়নি। তো ব্যাংকে উপস্থাপন না হলে এটা ব্যাংকের ভুল, এটার জাবেদা হবে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন, যা নগদান বইতে লেখা হয়নি। এই যে নগদান বইয়ের ভুল, এটার জাবেদা হবে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছি, তাহলে আমরা কি শিখেছি? ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করি তাহলে সেখানে কি আসবে? উত্তোলন হিসাব আসবে, তাই না? উত্তোলন হিসাব কি হয়? ডেবিট হয়। আর কোথায় থেকে উত্তোলন করেছি? ব্যাংক থেকে। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকের টাকা কি হয়? ব্যাংকের টাকা কমে যায়। ব্যাংকের টাকা কমে গেলে, সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। কত টাকা? 40,000 টাকা। তাহলে এখানে আমরা 40,000 টাকা লিখে দিই, শেষ। পরে যাই আমরা দেখি কি বলছে, 10,000 টাকার জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি মানে ব্যাংকের ভুল, আর ব্যাংকের ভুল হলে কোনো জাবেদা হয় না, ঠিক আছে? 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণরূপে লিখে ফেলেছি, তাই না? তার মানে সম্পূর্ণরূপে লেখা মানে কি? 1,000 টাকা বেশি লিখেছি। এই যে 1,000 টাকা, 1,000 টাকা কি আমার? 1,000 টাকা কিন্তু আমার বাট্টা, অর্থাৎ যে খরচটা, বাট্টা খরচ, এই বাট্টা খরচ সহ আমি লিখে ফেলেছি, তাই না? তার মানে আমি এই যে 1,000 টাকা, এই 1,000 টাকা দিয়েই কিন্তু আমরা কি করলাম বলেন তো? সংশোধন করেছি না? দেখেন তো, 1,000 টাকা দিয়ে আমরা সংশোধন করেছি না? এই জায়গাতে দেখেন, এই যে 1,000 টাকা দিয়ে সংশোধন করেছি না? তাহলে এই 1,000 টাকার আমাকে কি করতে হবে? জাবেদা দিতে হবে, ঠিক আছে? তাহলে জাবেদাটা কি হবে বলেন তো? এটা হচ্ছে বিল বাট্টা খরচ। হ্যাঁ, বিল বাট্টা খরচ, খরচ যেহেতু, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডেবিট। কত টাকা? 1,000 টাকা। হইল? এখন আমি সেটাকে সম্পূর্ণরূপে লিখে ফেলেছিলাম না ভাইয়া? তাহলে এখন কি করতে হবে? 1,000 টাকাকে ব্যাংক জমা কমাই দিতে হবে। 1,000 টাকা ব্যাংক জমা কি করতে হবে? কমাই দিতে হবে। ব্যাংকে বাট্টা করেছি, নগদান বইতে আমি লিখে রেখেছি ব্যাংকে আমার 20,000 টাকা জমা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যাংকে আমার 19,000 টাকা জমা আছে। তার মানে 1,000 টাকা ব্যাংক থেকে কমিয়ে দিতে হবে। সেজন্য এখানে কি হবে বলেন তো? এখানে হবে ব্যাংক হিসাব ক্রেডিট।
এই যে দেখেন কমাই দিলাম না? তাহলে আমি যেটাকে 20 লিখে রেখেছিলাম ভুল করে, এখন ব্যাংকে কি করে দিয়েছি, ব্যাংকে আমি ক্রেডিট করে দিয়েছি। তার মানে ক্রেডিট করা মানে কি, ব্যাংক কমে গেল। তাহলে দেখেন তো, এই যে 19,000 টাকা আমার লেখা হয়ে গেল। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে এই জিনিসগুলো ভাইয়া বারবার কিন্তু পরীক্ষায় আসছে। আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করেছিলাম, তখনও কিন্তু দেখেছিলাম এই বারটা নিয়ে প্রশ্ন আসছিল, আবার আসছে। এই জিনিসগুলো ঘুরে ফিরে আসছে। তাহলে আমরা কি শিখলাম? প্রথম দিন আমরা যেটা শিখেছিলাম, একক জের পদ্ধতি, ব্যাংক সমন্বয় করার নিয়ম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকলে একক জের পদ্ধতিতে কি হবে। দ্বিতীয় যে ম্যাথটা সলভ করলাম 2 নম্বর ক্লাসে, সেখানে দেখেছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা থাকলে একক জের পদ্ধতিতে কি হবে। আজকে আমরা শিখলাম যদি উভয় জের থাকে তাহলে কি হবে, তাই না? সামনে আমরা আর একটা ক্লাস করলে ব্যাংক সমন্বয় বিবরণী ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই দিন আমি আপনাদেরকে আরও কিছু কি দিব, প্র্যাকটিস করার জন্য প্রশ্ন দিব 4টা ক্লাস। এবং ওই প্রশ্নগুলো যদি আমরা প্র্যাকটিস করে যাই, এই 6, 7টা বা 8টা প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আপনি 10-এ 10 ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন। তো আজকে এখানে শেষ করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।